ঈদ মুবারক। আজকে আপনারা বাংলাদেশে ঈদ করছেন, আর আমরা যারা ইউরোপে আছি বা আমেরিকাতে আছে বা অন্যান্য বেশ কিছু দেশে আজকে ঈদ হয়ে গেল। আমরা ভালো ঈদ পালন করেছি। আশা করি আপনারাও যারা বাংলাদেশে আজ ঈদ পালন করছেন, ঈদের আনন্দ আপনাদের জীবনে বয়ে আনুক নতুন এক রং। কিন্তু বন্ধুরা, যখন আপনারা বা আমরা ঈদ করছি ইউরোপে, আমেরিকাতে বা যে কোনো দেশে বা বাংলাদেশে, তখন কি আমরা কখনো ভেবেছি যে একটি মুসলিম জাহান ফিলিস্তিনিরা লাখো মানুষ, ঈদ তো দূরের কথা, দুবেলা দুমুঠো ভাতও খেতে পাচ্ছে না। কি অভাব! পানি, বিদ্যুৎ, আহার, বাসস্থান, পরিধেয় বস্ত্র কিচ্ছু নেই। ঈদ তো তাদের জন্য স্বপ্ন। কিন্তু আমরা কি আমরা বাংলাদেশ থেকে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতা তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন? কখনো বলেছেন ঈদ মুবারক, আমি প্রথমেই ফিলিস্তিনিদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি? আমি দেখিনি। যদি আপনারা কেউ দেখে থাকেন কমেন্টে জানাবেন বা আমাকে একটু লিঙ্কটা দিয়ে দেবেন, আমি তাকে ধন্যবাদ দেবো। কেউ যখন করেনি তখন করেছে একজন মানুষ, একজন মা, আমাদের দেশের একটা মেয়ে, যাকে আমি মা জাতির সাথে তুলনা করছি। তার নাম উমামা ফাতেমা। আপনারা অনেকে হয়তো খবরটা পেয়ে গেছেন এতক্ষণে যে আমেরিকার একটি সংস্থা যারা বিশ্বে মহিয়সী নারীদের নিয়ে পুরস্কৃত করে থাকেন, সেই সংস্থা থেকে বাংলাদেশের মেয়েদের যে ভূমিকা ছিল ওই 5ই আগস্টের আন্দোলনে, তখন তাদের ভূয়সী প্রশংসা করেছেন। তাদেরকে বীরত্ব দেখাবার জন্য সারা বিশ্বে পরিচিত করতে চাইছেন, তারা তাদেরকে পুরস্কৃত করতে চাইছেন, সার্টিফিকেট দিতে চাইছেন। কিন্তু তাদের পক্ষ থেকে আমাদের মা উমামা ফাতেমা প্রত্যাখ্যান করেছে, বলেছে না, আমি চাই না, আগে তোমরা ফিলিস্তিনি মহিলাদের দেখো, তারপর বাংলাদেশের দিকে তাকাও। একমাত্র প্রতিবাদ। স্যালিউট, স্যালিউট মা তোমাকে। আমার মেয়ের বয়সী হবে। উমামা ফাতেমার এই কথা, এই বক্তব্য বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে, যতদিন পর্যন্ত ফিলিস্তিনিদের কথা মনে রাখবে। এই ফিলিস্তিনিদের জন্য কেউ কিছু বললেন না, বললেন শুধু উমামা ফাতেমা। আবারও তাকে ধন্যবাদ। এবার আসল প্রসঙ্গে আসি। আজকে ঈদ গেল, তারপর শুরু হবে আন্দোলন। আপনারা জানেন যে এই ইউনূস সরকারকে হটাবার জন্য একটা বিরাট মহল চক্রান্তে নেমে গেছে। যদিও বাংলাদেশের মোস্ট পিপল চায় ইউনূস স্যার থেকে যাক। আপনারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের জরিপে গিয়ে দেখবেন যে আপনারা ইউনূস স্যারকে কতদিন চান। ইউনূস স্যার কি চলে যাবে না ইউনূস স্যার থাকবেন? একাধারে উত্তর আসছে, আমরা ইউনূস স্যারকে 5 বছর চাই, 10 বছর চাই, বা আমরা ইউনূস স্যারকে সারা জীবনের জন্য চাই, বা আমরা ইউনূস সাহেবকে যতদিন উনি বেঁচে আছেন ততদিন উনি থাকুন। সাধারণ মানুষের বক্তব্য, এতে কিছু যায় আসে না, কারণ সাধারণ মানুষের কোনো অধিকার নেই বাংলাদেশে। সাধারণ মানুষ সারা জীবনে নিষ্পেষিত, সারা জীবনে নিষ্পেষিত। আমি একজন নেতার মুখে বলতে শুনেছি, উনি বলছেন সাধারণ মানুষরা এসব সংস্কার বোঝে না রে ভাই, ওরা 2 বেলা ভাত খাইতে চায়, থাকার জায়গা চায়, ওরা এইটাই চায়, ওরা কিসের সংস্কার বোঝে? মানে সাধারণ মানুষকে ওই নেতা ভদ্রলোক এমনভাবে অপমান করলেন যে আমরা কোনো জাতি না, আমরা নমশূদ্র, আমরা মানে কৃতদাস, আমাদের কোনো চাওয়া পাওয়ার অধিকার নেই। পরবর্তীতে উনি বলেছেন, জিজ্ঞাসা করুন এই সাধারণ মানুষ ভোট চায় না সংস্কার চায়। আবার কিন্তু সেই সাধারণ মানুষের কাছে উনি গেছেন জিজ্ঞাসা করতে, আমরা ভোট চাই না সংস্কার চাই। একটু আগে কিন্তু উনি বলেছেন এরা কৃতদাস, এদের কথা বলবেন, এরা ভাত কাপড় পেলেই শান্তিতে থাকে। আবারও বলছেন সাধারণ মানুষ কী চায়, মানে কন্ট্রাডিক্টরি কথা। সাধারণ মানুষের কোনো ভ্যালু নাই ভাই বাংলাদেশে। সাধারণ মানুষের ভ্যালু শুধু আছে এই ইউটিউব, ফেসবুকে কমেন্ট করতে পারে, আর কিচ্ছু করতে পারে না। আর হ্যাঁ, পারে, যখন পারে তখন এমন পারে সমুদ্রের পানিকে শান্ত করে দেয়, পাহাড় ঘুরিয়ে দেয়, দেশের স্বৈরা শাসককে তাড়িয়ে দেয়। এই সাধারণ মানুষ ভাববেন না যে শুধু এনসিপির এই ছেলেরাই বা এই সমন্বয়করা দেশ স্বাধীন করেছিল বা দেশে আন্দোলন করেছিল। সবাই করেছে। সেই রিক্সাওয়ালা থেকে শুরু করে যে কোনো মানুষ, ছোট ছোট বাচ্চারা, এরাই সাধারণ মানুষ। এদের অনেক কিছু চাওয়ার অধিকার আছে এবং এরা যা চাইবে দেশে তাই হবে। আজকে কিছুদিন যাবৎ আলোচনা চলছে ইউনূস স্যার থাকবেন কিনা, ওনাকে 5 বছর রাখা যায় কি করে, বিভিন্ন রকম প্রক্রিয়া আলোচনা চলছে।
পিনাকিদা বলেছে, সেখান থেকে সার্জিস বলেছে, অনেকেই বলছে, অনেকে এইটাও বলছে যে ইউনূস স্যার নাকি এক নতুন খেলা খেলছেন। অনেকে এই কথাও বলছেন ডক্টর ইউনূস তো ক্ষমতা লোভী, উনি এই ক্ষমতা কোনোদিনই ছাড়বেন না, হুক অর বাই ক্রুক উনি থাকবেন, কেউ তাকে সরাতে পারবে না। বিভিন্ন ধরনের আলোচনা, সবচেয়ে মুখরোচক আলোচনা হলো তাহলে দেশে কি হচ্ছে। এই যে গতকালকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে তার বাসভবনে দেখা করেছেন, এটা নিয়েও আলোচনা। কেন দেখা করলেন? হায়, তাহলে কি সমঝোতা হচ্ছে? তাহলে কি নির্বাচনের জন্য চাপ দিতে গেছে? নাকি দেশে জরুরি অবস্থা আসবে? বিভিন্ন ধরনের আলোচনা। অথচ আইএসপিআর সোজাসুজিভাবে বলে দিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি কেমন চলছে এগুলো উনি জানাবার জন্য প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, কিন্তু কেউ বিশ্বাস করে না। বলে না, এখানে কোনো প্যাঁচ আছে, কারণ এই প্যাঁচের মধ্যে আবার আরেক প্যাঁচ লাগিয়েছে। সেই যে আমাদের সেনাপ্রধান ইমামতি করেছিলেন, অনেক ধরনের প্যাঁচ। অনেকে এটাও বলছেন যে বাংলাদেশ থেকে ভারতীয় রাষ্ট্রদূত ভারতে যাইয়া ভারতীয় সেনাপ্রধানের সাথে কেন দেখা করলো, মানে জিলাপির প্যাঁচ লাগাই রাখছে ভাই বাংলাদেশে। এদিকে আবার আজকে শুনলাম ব্যারিস্টার তানিয়া আমিরুল ইসলাম সাহেবের মেয়ে, আমিরুল ইসলাম সাহেবকে আপনারা সবাই ছিলেন, একসময় উনি আওয়ামী লীগ করতেন, পরবর্তী সময়ে ছেড়ে দিয়েছেন, অনেক বড় ব্যারিস্টার। তার মেয়ে তানিয়া, উনিও অত্যন্ত জ্ঞানী একজন ব্যারিস্টার। উনি বলেছেন কোন কোন আইনে জরুরি অবস্থা দেওয়া যায়। হ্যাঁ, দেওয়া যায়। সেটা হলো রাষ্ট্রপতি ইচ্ছা করলেই জরুরি অবস্থা দিতে পারেন সেনাপ্রধানের মত দিয়ে। মানে ওনারা বুঝাতে চাইছেন যে সেনাপ্রধান আর রাষ্ট্রপতি ইচ্ছা করে সে দিয়ে দিতে পারে জরুরি অবস্থা। তাহলে ডক্টর ইউনূসের অবস্থান কোথায়? ওনার কোনো অবস্থান নেই, ওনাকে জিজ্ঞাসাও করার প্রয়োজন নেই। এইটা নাকি আইনে আছে, কি সংবিধানের নাকি রাষ্ট্রের 141 নাম্বার ধারাতে আছে, উনি বলেছেন। এই সমস্ত আলোচনা কেন চলছে আজকে ঈদের আগে মানুষ আনন্দ করছে, দেশ ভালোভাবে চলছে, জিনিসপত্রের দাম কমেছে, মানুষ চাচ্ছে যে এই সরকার আরও কিছুদিন থাকুক, কিন্তু নির্বাচন তো দিতে হবে। এখন সবার মাথা ব্যথা নির্বাচন কবে হবে, ইউনূস সরকার যেন ইমিডিয়েট ঘোষণা দেন। যদি ঘোষণা না দেন তাহলে তারা আন্দোলনে যাবেন। আন্দোলনে যাবার পর কি হবে সেটা কি ওনারা একবার ভেবেছে? যারা আন্দোলন করতে চাচ্ছেন বললেন ওনার সাথে 52টি দল আছে। আমরা জানি বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এছাড়া কোনো বড় দল নেই। 52 কেন, 52,000 দল থাকলেও কেউ কোনোদিন পার্লামেন্টে আসতে পারেনি এককভাবে। এরা শুধু নামে মাত্র দল। আর এরা রাস্তায়, এরা সংগ্রামের মাঠে, এরা হরতালের মাঠে কে কী করতে পারে আমরা দেখেছি। তবে এই যে আলোচনা শুরু হয়েছে, আমি কালকেও একটা ভিডিও করেছি যে ঈদের পর আবার নতুন খেলা শুরু হবে। আমাদের মানুষ সেটা চায় না, বাংলার মানুষ সেটা চায় না। বাংলার মানুষ চায় শান্তিতে থাকতে। উনি যেমনটি বলেছেন সেই নেতা যে আমরা শুধু দুবেলা ভাত, কাপড়, বাসস্থান চাই, সত্য কথা, কিন্তু তার সাথে আমরা স্বাধীনতাও চাই, তার সাথে আমরা এইটা চাই বাংলাদেশে কোনো স্বৈরশাসক যেন আল্লাহ আসে। আর এর জন্য দরকার সংস্কার যদি না করে, যদি সে আগের অবস্থায় হয়, তাহলে আমি 100% শিওর এক গভর্নমেন্ট গেছে, এরপর যে গভর্নমেন্টই আসবে সে ওই একই গভর্নমেন্টের তালে দেশ চালাবে। এতে কোনো ভুল নেই, কেউ এটাকে সংশোধন করতে পারবে না যদি ইউনূস স্যার সংস্কারটা করে যেতে না পারেন। এমনও কথা উঠছে যে এই যে যদি আন্দোলন হয়, এখন যদি আন্দোলন করে বিএনপি বা তার সমমনা দলগুলো, তাহলে তাদের অপোজিশনে কারা নামবে? এনসিপি তেমন কোনো বড় দল নয়, স্টুডেন্টরা আছে তার পিছনে। তার মধ্যেও আমরা শুনেছি টুকটাক ভাগাভাগি হয়ে গেছে। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা একদিকে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা একদিকে, মানলাম। জামাত কোথায় যাবে? জামাত কিন্তু বলছে সংস্কার চাই। জামাত কিন্তু ইনডিরেক্টলি এই এনসিপির সাথেই আছে। আপনারা যেভাবেই বোঝান, জামাত কিন্তু এখনো ইউনূস সরকারের উপর আস্থাভাজন। জামাত কিন্তু এখনো বিশ্বাস করতে চায় এই টকবকে যুবকগুলো যদি বাংলাদেশের সরকারে আসতে পারে, তাদের সাথে মিলে, তাহলে বাংলাদেশটাকে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। সুতরাং
যারা আন্দোলন করবার ভাবনা করছেন তাদের জন্য তৈরি থাকতে হবে এনসিপি প্লাস জামাত। আমরা অতীতের ঘটনাও জানি, বিএনপি যতগুলো আন্দোলন আওয়ামী লীগের সময় করেছে প্রতিটি আন্দোলনে জামাতের ভূমিকা ছিল অসম্ভব লক্ষণীয়। বিএনপি একা সেই আন্দোলনকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পেরেছে আমি আপনি সবাই জানি। এখন সেই জামাতে যদি বিএনপির বিপক্ষে দাঁড়িয়ে রাস্তায় নামে তাহলে তো বাংলাদেশের রাস্তায় রক্তের বন্যা বইবে। আমরা কি সেই দিন চাই? না, আমরা চাই না। আমরা চাই যে কোনো একটা সুষ্ঠু সমাধান, আমরা চাই নির্বাচন, আমরা চাই সংস্কার। সব কিছুর জন্যই প্রয়োজন কিছু সময়। আপনারা যারা বিজ্ঞ রাজনীতিবিদরা আছেন তারা দেশটাকে এমন একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আবার ঠেলে দেবেন না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।